হাসপাতালের কেবিনে এক অদ্ভুত নিস্তব্ধতা। মৃদু আলোয় ধূসর হয়ে আছে চারপাশ। মায়া এখনো ঘুমিয়ে আছে, চোখ দুটো বন্ধ। ওর নিস্তরঙ্গ মুখে ছায়া পড়েছে ক্লান্তির, অথচ কি শান্ত, কি কমন, যেন একটা হারিয়ে যাওয়া বিকেলের ছবি। আরমান আস্তে করে কেবিনের দরজাটা বন্ধ করে দিল। তারপরে এক নিঃশ্বাসে তাকিয়ে থাকলো কিছুক্ষণ মার দিকে। বিছানার পাশে এসে দাঁড়িয়ে গেল। মনের ভেতরটা হঠাৎ করেই খুব কাঁপতে শুরু করলো ওর। আজকে সারাদিন কত কিছু ঘটে গেছে, কত অস্থিরতা, দৌড়ঝাঁপ, টানাপোড়েন, সব মিলিয়ে শরীরটাও ক্লান্ত, কিন্তু মনে যেন বয়ে যাচ্ছে এক অস্থির স্রোত, এক অনুচ্চারিত হাহাকার। আরমান চুপ করে একটা চেয়ার টেনে বসে গেল বিছানার পাশে। হাতটা বাড়িয়ে রাখলো খুব ধীরে, খুব নরম করে ছুঁয়ে রাখলো মার হাতের পাশে। তবে ছোঁয়া নয়, কেবল অনুভব। ওর হাতে স্যালাইনের সুই গাঁথা, তাই সাহস হয়নি পুরোপুরি ধরার। মাঝে মাঝে ওর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, বুকটা ধীরে ধীরে উঠানামা করে। কপালে এলোমেলো কিছু চুল পড়ে আছে, যেন ক্লান্ত মুখটার প্রশান্তিকে নষ্ট করে দিচ্ছে। আরমান আস্তে করে হাত বাড়িয়ে একটিমাত্র আঙুল দিয়ে সরিয়ে দিল চুলগুলো, যেন মার মুখটা আরো স্পষ্টভাবে দেখতে পায়। কিন্তু ওর সেই মৃদু ছোঁয়াতেই মায়া হঠাৎ ঘুমের ঘোরে ভয় পেয়ে শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। আরমান কেঁপে উঠল ওর এমন প্রতিক্রিয়ায়। তাড়াতাড়ি করে কপাল থেকে হাতটা সরিয়ে নিল, যেন অপরাধ করে ফেলেছে এমন ভঙ্গিতে। তবে মার হাতের রাখা ওর হাতটা ঠিকই কিছুটা চেপে ধরে রাখল, যেন আশ্বস্ত করতে চায় তাকে। এরপর আস্তে ঝুঁকে মার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমি এখানে আছি তো, তোমার পাশে। তবে ভয় পাচ্ছ কেন, মায়াবতী? শব্দগুলো যেন বাতাসে মিশে গেল। মার তরফ থেকে কোনো সাড়া এলো না। কিন্তু সেই মুহূর্তে নিজেরই বলা কথায় থমকে গেল আরমান। মায়াবতী, সে তো শুধুমাত্র সেই ছোট্ট পিচ্চি মেয়েটাকে এই নামে ডাকত, পিচ্চি মায়াবতী। ওর নাম তো শুধু হৃদয়ে ছিল, মুখে কখনো আর আসেনি কাউকে দেখে। অথচ আজ নিজের অজান্তেই মায়াকে উদ্দেশ্য করে সেই নামটাই বেরিয়ে এলো। এমনকি মাইশাকে তো কতবার দেখেছে, কথা বলেছে, একটিবারও তো মন থেকে সেই নামটা আসেনি। তবে আজ, আজ কেন এই ডাক? হয়তো মার মুখেই লুকিয়ে আছে সে একই মায়া। ওর মুখের দিকে তাকালে একটা গভীর মায়া এসে চেপে ধরে। এই মায়া হয়তো সেই পিচ্চির মায়াবতীর মতোই স্নিগ্ধ, সরল, তাই হয়তো এই ডাক। এই কথাগুলো ভেবে আরমান আবারও আনমনে ফিসফিস করে বলে উঠল, তোমার চোখে আমি যা দেখি, সেটা আমি আমার পিচ্চি মায়াবতীর চোখে দেখেছিলাম অনেক বছর আগে, আর তাই হয়তো মন থেকে এই ডাক বেরিয়ে এলো। আরমান নিজের সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। মার মুখের দিকেই তাকিয়ে থাকতে মন চাইছে, যেন কোনো ক্লান্তি আসবে না এই মুখের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকলে। কেন এমন অনুভূতি হচ্ছে তা আরমান বুঝতে পারছে না। আজ কনফারেন্স রুমে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। ফোন ভাইব্রেট করা ছিল। সামিরা কল করছে দেখেও প্রথমে রিসিভ করেনি। ইগনোর করেছিল ও। তারপর বারবার কল করতে দেখে রিসিভ করে। যখন সামিরা মার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার বিষয় জানালো, তখন যেন আরমানের হৃদয় থমকে গেল। পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আর কোনো কথা বের হচ্ছিল না ওর মুখ দিয়ে। এদিকে সামিরা হ্যালো হ্যালো করে যাচ্ছিল অনেক কষ্টে। তখন আরমান নিজের মুখ দিয়ে কাপা গলায় বের করেছিল, আসছি আমি। এরপর আর কোনো কিছু না ভেবে কনফারেন্স রুম থেকে ছুটে বেরিয়ে এসেছিল ও। অবাক হয়ে দেখেছিল সবাই আরমানকে এইভাবে কোনো কিছু না বলে ছুটে বেরিয়ে আসতে দেখে দাঁড়িয়ে। এরপর আবিরও নিজের ফোনের দিকে তাকিয়ে দেখে সামিরার অনেকগুলো মিসড কল আর মেসেজ। এরপর আবির অফিসের সবকিছু কোনোমতে সামাল দিয়ে নিজেও বেরিয়ে আসে। আরমান মার মুখের কাছে খানিকটা ঝুঁকে মার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙে যায় মার। ধূসর আলো আর স্যালাইনের ফোঁটার শব্দের ফাঁকে চোখ মেলে দেখে আরমান ওর মুখের ওপর ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে অদ্ভুত এক প্রশান্ত ভাব, যেন বহুদিন পর কোনো কিছুতে স্থির হতে পেরেছে। মায়া চমকে ওঠে না, তবে ভেতরে কোথাও একটা আলতো কাঁপুনি বয়ে যায়। স্মৃতি, দুঃখ আর দুর্বলতার ফাঁকে দাঁড়িয়ে থাকা এই মানুষটা এত কাছে কেন? ওর ঠোঁট কাঁপে, খুব নিচু ফুটবল গলায় ফিসফিস করে উচ্চারণ, এভাবে তাকিয়ে আছেন কেন? কণ্ঠে কিছুটা দুর্বলতা, একটুখানি ভাঙা ভাঙা বিস্ময়, যেন ঘোরের মধ্যে কথা বলছে ও। আরমান মার চোখ খোলা দেখতে পেয়ে সে যেন খানিকটা থতমত খেয়ে গেল।
মুখের কাছ থেকে একটু সরে এসে সোজা হয়ে বসল। মুহূর্তেই নিজের স্বভাবজাত গম্ভীরতা ফিরিয়ে আনল সে। ঠোঁট কঠিন রেখায় বদ্ধ করে ফোনটা হাতে তুলে নিল, যেন ফোনে ভীষণ গুরুত্বপূর্ণ কোনো কাজ করছে এখন। মায়া ধীরে ধীরে চোখ ঘুরিয়ে তাকালো চারপাশে, তারপর আরমানের দিকে। ক্লান্ত ও দুর্বল গলায় সে প্রশ্ন করল, এটা কোথায়? কোথায় নিয়ে এসেছেন আমায়? আরমান ফোন থেকে চোখ তুলে তাকালো মার দিকে। গলার স্বর শান্ত, হাসপাতালের। দুপুরের দিকে জ্ঞান হারিয়ে ফেলেছিলে তুমি, তাই নিয়ে আসা হয়েছে এখানে। মায়া, ওহ। তারপর খানিক চুপ থেকে, যেন হঠাৎ কিছু মনে পড়ে গেল তার। কণ্ঠে অসহায়তার আভাস, চোখে মেঘ জমার ইঙ্গিত। সে আবার প্রশ্ন করল, বাড়িটা আমার পাপার বাড়ি, সত্যিই কি ওনারা নিয়ে নেবে? কোনো উপায় নেই আমার পাপার শেষ স্মৃতিটুকু বাঁচানোর। আরমান মার চোখের দিকে তাকিয়েছিল। দৃষ্টিটা ছিল শীতল, অনুভূতিহীন, যেন দীর্ঘদিনের ক্লান্ত এক পুরুষের সমস্ত আবেগকে অন্তরের গভীর কক্ষে তালাবদ্ধ করে রেখেছে। সেখানে থেকেই যেন নিঃসৃত হলো তার উত্তর, না, কোনো উপায় নেই। কোম্পানির দেওয়া সময় শেষ হয়ে গেছে। তোমার বাবা নিজে হাতে দলিল আর কন্ট্রাক্ট পেপারে সই করেছিলেন। এখন আইনের চোখে বাড়ি আর তোমার নয়। আরমানের এমন নিষ্ঠুর কথায় মার চোখে বৃষ্টি নেমে এলো। আরমান তখনও তাকিয়ে আছে মার মুখের দিকে, কি যেন গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। আর মায়া দুঃখ কষ্টে ফুপিয়ে কেঁদে উঠল। তখনই রুমে একজন নার্স প্রবেশ করল, হাতে মেডিসিন ও খাবারের থালা। খাবারের থালা বেডের পাশের টেবিলে রেখে বলল, এই যে ওনার খাবার, আর এখন একটা ইঞ্জেকশন আছে ওনার। মায়া নার্সকে আসতে দেখে ফুপানো থামিয়ে দিয়েছে, তবে চোখ থেকে তখনও নিঃশব্দে পানি পড়ছে। আরমান তখনও মার মুখের দিকে তাকিয়ে। নার্স প্রথমে মায়াকে শোয়া থেকে উঠে বসালো ধীরে সুস্থে। তারপর ধীরে ধীরে ইঞ্জেকশনের সিরিঞ্জটা প্রস্তুত করে মার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ম্যাডাম, একটু কষ্ট হবে, সহ্য করুন। মায়া নিঃশব্দে চোখ বন্ধ করল, কিন্তু ভেতরে ভেতরে ওর সারা শরীর যেন কেঁপে উঠল। এখনো বুকের ভেতর কান্নার ঢেউ দোলা দিচ্ছে। নার্স ইঞ্জেকশন পুশ করতেই চুপচাপ ওর পাশে বসে থাকা আরমানের বাহু হঠাৎ করে বাহাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেলল। ওর আঙুলের নখগুলো গেঁথে গেল শার্টের উপর দিয়েই। আরমান নির্বাক ভঙ্গিতে তাকালো মার সেই হাতের দিকে। ওর চোখে ধরা পড়ল মার চোখের ভেতর জমে থাকা আতঙ্কের ছায়া। ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে মার। নিজের হাতের উপর আর একটা হাতের অস্তিত্ব পেতেই ধীরে চোখ খুলল মায়া। তারপর দৃষ্টি রাখল আরমানের চোখের দিকে। আরমান ওর হাতটা ছাড়িয়ে নিল না, বরং নিজের ডান হাতটা বাড়িয়ে ওর হাতের ওপর রাখল আস্তে করে। চোখে একটা নিশ্চিন্ত আশ্বাসের দৃষ্টি, যেন বলতে চাইছে, আমি তো আছি, ভয় কিসের। মায়া তাকিয়ে রইল আরমানের চোখের দিকে। আরমানের দৃষ্টি তখন নিজের আরেক হাতে থাকা ফোনে। কিন্তু তবুও যেন মায়া ভরসা পেল আরমানের থেকে, তাই ওর আঙুলের চেপে ধরার শক্তিটা আস্তে আস্তে কমে এলো। নার্স ইঞ্জেকশন দিয়ে বলল, হয়ে গেছে। এই ইঞ্জেকশনটা ঘুম আনবে, তবে তার আগে কিছু খেয়ে নেবেন। অনেকক্ষণ কিছু খাননি তো। নার্সের কথায় ঘোর কাটল মার। কিভাবে যে ইঞ্জেকশন দিল নার্স কি জানি, কত কিছু বুঝতেই পারল না যেন। ধীরে আরমানের বাহু থেকে হাত সরিয়ে আনল মায়া। নার্স খাবারের থালাটা বিছানার পাশে রেখে কেবিন থেকে বেরিয়ে গেল। আরমান ওর মোবাইলটা পাশের টেবিলে রেখে চোখ মেলে তাকালো থালার দিকে, তারপর আবার মার মুখের দিকে। মায়া মাথা নিচু করে নিজের কোলের দিকে দৃষ্টি রেখেছ, যেন শূন্য দৃষ্টিতে কি এক অতল কিছু খুঁজে বেড়াচ্ছে। চোখের কোণায় জমে থাকা অশ্রু তখনও শুকিয়ে যায়নি। আরমান ধীরে ধীরে খাবারের থালাটা টেনে কাছে আনল। থালার মধ্যে একটা মাঝারি সাইজের বাটিতে স্যুপ রাখা। আরমান চামচে কিছুটা স্যুপ তুলে, মুখে কিছু না বলে চামচটা মার মুখের কাছে ধরল। মায়া মুখ তুলে চাইল আরমানের দিকে, তারপর বলল, আমি নিজে খেয়ে নেব। আরমান বিরক্ত না হয়ে গম্ভীর গলায় বলল, ডান হাতে স্যালাইন চলছে, বা হাত দিয়ে চামচ ঠিক মতো ধরতে পারবে না, তাই বেশি না বকে চুপচাপ খেয়ে নাও। মায়া চোখে অভিমান আর ক্লান্তির মিশ্র ছায়া, যেন কাঁদতেও ক্লান্ত, বিরোধ করতে ইচ্ছে করছে না। তবুও বলল, এখন এতিম হয়ে গেছি বলে দয়া দেখাচ্ছেন। আরমান চোখে চোখ রেখে তাকিয়ে রইল একটুখানি, তারপর মুখটা গম্ভীরের থেকে গম্ভীর করে বলল, ভেবে নাও তাই, আমার সময়ের একটা দাম আছে, তাই ফালতু বকবক না করে আমার সময় নষ্ট করবে না। মায়া ছলছল চোখে বলে উঠল, হ্যাঁ, আপনার তো সময়ের অনেক দাম,
তাহলে এখানে এসেছেন কেন? আর এতক্ষণ ছিলেনই বা কেন? আরমান এতক্ষণে চামচটা আবারও বাটিতে নামিয়ে নিয়েছে। মুখ তখনও গম্ভীর। গম্ভীর গলাতেই বলল, মনে রাখবে, এই আরমান শাহরিয়ার কখনো কোনো কাজ নিজের স্বার্থ ছাড়া করে না। মায়া, আমার খেয়াল রাখার পেছনে আপনার কি স্বার্থ আছে, মিস্টার আরমান শাহরিয়ার? আরমান এবার ধমকে উঠল মায়াকে, জাস্ট স্টপ ইট, মায়া। আমি তোমার সব কথার উত্তর দিতে বাধ্য নয়। চুপচাপ খেয়ে নাও। আরমানের ধমকে ভয় পেয়ে চমকে উঠল মায়া, থমকে রইল খানিকটা। আরমান নিজের কথা শেষ করে আবার চামচে খাবার তুলে নিয়ে মার মুখের সামনে ধরেছে। মায়া একবার চামচের দিকে তাকালো, তারপর আরমানের চোখে। সেই চোখে কোনো মায়া নেই, কোনো অনুরোধও নেই, কিন্তু অদ্ভুত এক নিঃশব্দ জোর, অধিকার রয়েছে। যেন মায়া বাধ্য আরমানের কাছে। একরকম অনিচ্ছা সত্ত্বেও মায়া আস্তে করে মুখ খুলল। দুজনেই চুপ। কেবিনে তখন শুধু স্যালাইনের ফোঁটার শব্দ, ঘড়ির টিকটিকি, আর এক অজানা আবেগের নিঃশব্দ স্রোত। আরমান যত্ন করে একে একে মায়াকে খাইয়ে দিতে লাগলো। কোনো কথা নেই, তারা নেই, শুধু নিঃশব্দে এক মনোযোগে খাবার তুলে দিচ্ছে। যেন সেই মুহূর্তে এই কাজটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মায়া ওর মুখের ভেতর খাবার গিলে নিতে নিতে মনে মনে ভাবছিল, এই মানুষটা কি শুধুই নিজের স্বার্থের জন্য ওর এতটা যত্ন করছে? এই সব কিছু কি শুধুই দয়া, নাকি অন্য কোনো কিছু আছে যেটা ও বুঝতে পারছে না? কিছু প্রশ্ন কখনো চাইলেও মুখে আনা যায় না, হৃদয়েই ঘুরপাক খায়। মার খাওয়া শেষ। আরমান তার হাতে কিছু না লাগার সত্ত্বেও ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসলো। মায়া চোখ মুখ কুঁচকে বলল, আপনার হাতে তো কিছুই লাগেনি, তাও হাত ধুলেন যে? আরমান মার এই কথার কোনো উত্তর দিল না। চুপচাপ কেবিনে থাকা সোফাটায় বসল। যা দেখে মায়া মুখ বাঁকালো। আরমান তা আর চোখে দেখলেও কিছু বলল না। মায়া মিনমিন করে বলল, নার্সকে একবার ডেকে দিন না। আরমান গম্ভীর গলায় বলল, কেন? মায়া আবারও মিনমিন করেই উত্তর দিল, ওয়াশরুমে যাব একবার। আরমান চট করে উঠে দাঁড়ালো। তারপর কোনো কিছু না ভেবে বলল, তো চলো, আমি দিয়ে আসছি ওয়াশরুমে। মায়া অবাক হয়ে গেল, চোখ গোল গোল করে বলল, কি? আপনি আমার সাথে যাবেন মানে? আরমান কোনো কিছু না বুঝতে পেরে ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, আমি তো বলেছি দিয়ে আসবো ওয়াশরুমে। এতে এত অবাক হওয়ার কি আছে? মায়া এবার কিছুটা লজ্জা পেল। মাথা নিচু করে নিল ও। তারপর আমতা আমতা করে বলল, তা তো ঠিক, কিন্তু শুধু দিয়ে আসলে তো হবে না। দাঁড়িয়েও থাকতে হবে, কারণ এই স্যালাইনের বোতলটাও নিয়ে যেতে হবে। আমার এক হাতে স্যালাইনের সূচ গাঁথা, আরও অন্য হেল্প লাগবে আমার। আরমান এতক্ষণে বুঝতে পারল সবকিছু। আর এতে নিজেই বিব্রতকর অবস্থায় পড়ে গেল ও। কত ভেবেছিল মায়া হয়তো একটু মুখে হাতে পানি দেবে। অন্য কিছু ভেবে দেখেনি ও। আরমান কিছুটা আমতা আমতা করে বলল, মানে? দাঁড়িয়ে থেকে স্যালাইনের বোতল ধরে? আর তুমি? মানে আমি তোমার? মায়া চোখ তুলে এক ঝলক তাকালো। এবার আরমান যেন পাথর। মুখ গম্ভীর রাখার চেষ্টা করলেও ভেতরে ঝটকা খেয়েছে বোঝাই যাচ্ছে। সে এক ঝটকায় বলে উঠল, আমি নার্সকে ডেকে দিচ্ছি। আরমান কথাটা বলেই যেন নিঃশ্বাস ফেলার ফুরসত না পেয়ে তাড়াহুড়ো করে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। যেন মুহূর্তে হারিয়ে যেতে চায় এই বিব্রতকর পরিস্থিতি থেকে, যেটা ওর চিরচেনা গাম্ভীর্যের দেয়ালে একটা সরু ফাটল ধরিয়ে দিয়েছে। আরমান চলে যেতেই কেবিনে ফিরে এলো নিস্তব্ধতা। সেই নীরবতার ভেতর মার ঠোঁটে এক অচেনা হাসির রেখা, যেটা তার সমস্ত কষ্ট, ক্লান্তি, শোকের গহর পেরিয়ে এক অনাবিল কোমলতায় ঝিকিমিকি করে উঠল। কাঠখোট্টা গম্ভীর মানুষটার ভেতর যে এতখানি অবুঝ মানুষের স্পর্শ লুকিয়ে আছে, তা বুঝতে পেরে যেন একটুখানি আলো ছুঁয়ে গেল তার ভেতরের মেঘলা আকাশে। কিছুক্ষণ পরেই কেবিনে প্রবেশ করল একজন নার্স। কণ্ঠে পেশাগত সৌজন্যে, মুখে একগাল হাসি। কি হেল্প লাগবে, ম্যাম? মায়া চোখ তুলে তাকিয়ে ধীরে স্বরে জানালো, ওয়াশরুমে যেতে চাই। নার্স সহানুভূতির ভঙ্গিতে এগিয়ে এসে নরম হাতে বেড থেকে নামতে সাহায্য করল তাকে। স্যালাইনের পাইপ সামলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মায়া। কিন্তু ঠিক তখনই নিজের দিকে এক ঝলক তাকিয়ে তার বুকের ভেতর হঠাৎ করেই শূন্যতার এক হালকা ঢেউ খেলল। পরনে হাসপাতালের নরম আকাশি রঙের পোশাক, গলার কাছে খোলা, বুক জুড়ে ফাঁকা, কোথাও নেই চেনা ওড়নার আড়াল। মুহূর্তেই তার মুখে ছায়া ফেলল রক্তিমতা, লজ্জায় টকটকে হয়ে উঠল দুই গাল। ভাবতেই কেমন হোঁচট খেল তার মন,
এই বেশি কি সে এতক্ষণ ছিল আরমানের সামনে? চোখ নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। মনের গভীরে অদ্ভুত এক অনুভূতির ঢেউ বয়ে গেল, লজ্জা, অস্বস্তি, আবার যেন কোথাও একটা অচেনা স্পর্শে নরম হয়ে আসা হৃদয়ের পড়ত। সকালের নরম আলো নিঃশব্দে জানালার ফাঁক গলে কেবিনের ভেতর ঢুকে পড়েছে। সাদা দেয়ালের ওপর ঝরে পড়া সে আলোকছায়া এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছে গোটা ঘরে। দূর থেকে ভেসে আসছে কিছু নাম না জানা পাখির কিচিরমিচির শব্দ, আর বাইরের রাস্তায় শুরু হয়েছে দিনের প্রথম গাড়ি চলা, নিয়মিত কিন্তু বিরক্তিকর এক শব্দের ধারা। আরমান এখনো সোফায় বসে ঘুমিয়ে, মাথাটা একদিকে হেলে পড়ে আছে, মুখে হালকা ক্লান্তির ছাপ। সূর্যের আলো তার মুখে এসে পড়তেই সে একবার চোখ কুঁচকে নিল বিরক্তিতে। একটু পরে ধীরে ধীরে চোখ মেলে তাকালো চারদিকে, প্রথমে অস্পষ্টভাবে, তারপর ধীরে সোজা হয়ে বসে পড়ল। দৃষ্টি গিয়ে পড়ল সাদা চাদরে মুড়ে, গলা অবধি টেনে রাখা সেই মেয়েটি যেন এক নিঃশব্দ দুঃখের অবয়ব হয়ে ঘুমিয়ে আছে। চোখ বুজে আছে, তবু চোখের কোণের চারপাশে চাপা ক্লান্তি, মুখে এক ধরনের বিষণ্ণতা, যা ঘুমের মাঝেও স্পষ্ট। সেই শান্ত মুখখানার দিকে তাকিয়ে আরমানের চোখে ক্ষণিকের জন্য ঝিলিক দিয়ে উঠল এক অদ্ভুত অনুভূতি, কেমন যেন বোধের অতলে নেমে যাওয়া একটা নরম ঢেউ। এক মুহূর্তের জন্য আরমান অনুভব করল, এই মেয়েটিকে সে যতটা বুঝেছে, তার চেয়েও অনেক বেশি কিছু লুকিয়ে আছে মার ভেতরে। অনেক না বলা কথা, অনেক চাপা কান্না, এবং হয়তো কোথাও লুকিয়ে থাকা এক অপূর্ণ অপেক্ষা। কাল রাতে নার্স কেবিন ছেড়ে বেরিয়ে যাওয়ার অনেক পরে সে আবার কেবিনে ফিরে এসেছিল। ততক্ষণে মায়া ঘুমিয়ে পড়েছে, হয়তো ওষুধের ঘড়ি কিংবা দিনের সমস্ত ক্লান্তি আর হৃদয়ের দহন মিলিয়ে এক ধরনের গভীর ঘুমে ডুবে গেছে। আরমান চুপচাপ সোফায় বসে নিজের মোবাইলে ইমেইল চেক করছিল তখন। সবকিছুই স্ক্রিনের পাতায় পাতায় ভেসে উঠছিল, কিন্তু ঠিক কখন যে তার নিজের চোখ বুজে এসেছে, সে নিজেও জানে না। আরমান ধীর পায়ে সোফা থেকে উঠে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। চোখে মুখে এখনো ঘুমের আবেশ, শরীরে ক্লান্তির রেখা। কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। হাতে নিজের রুমাল, নিঃশব্দে ভেজা মুখ আর হাত মুছে নিচ্ছে। ঠিক তখনই ঠক ঠক আওয়াজে কেবিনের দরজায় টোকা পড়ল। সাথে সাথেই শোনা গেল এক চেনা কণ্ঠ। আসতে পারি? আরমান মুখ না তুলে স্বাভাবিক গাম্ভীর্য বজায় রেখে ছোট্ট করে উত্তর দিল, হুম। দরজাটা খুলে ভেতরে ঢুকল আবির। মুখে স্বাভাবিক এক প্রাণবন্ত হাসি, হাতে একটা ছোট ব্যাগ। আরমান ওর দিকে না তাকিয়ে বলল, তুই এত সকালে এখানে? আবির হাসি মুখেই উত্তর দিল, তোদের এখানে রেখে নিজের বিছানায় ঘুম হচ্ছিল না রে ভাই, তাই ভাবলাম এসে একটু দেখে যাই। আরমান ধীরে ধীরে সোফায় বসে পড়ে বলল, তারপর ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা, এত সকালে তোকে ঢুকতে দিল কে? এই নার্সিংহোম তো খুব কড়া। আবির দাঁত কেলিয়ে হেসে বলল, আরে আরমান শাহরিয়ার বলে একটা নাম আছে না, সেই পাওয়ার খাটিয়েছি। এ কথায় হালকা এক বাঁকা হাসি খেলো গেল আরমানের ঠোঁটে, কিন্তু মুহূর্তেই মৃদু আওয়াজে তাদের দৃষ্টি চলে গেল বেডের দিকে। মায়া ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে, চোখে ঘুম আর ক্লান্তির ছায়া। আবির সঙ্গে সঙ্গে ব্যাগটা নামিয়ে রেখে ওর পাশে এগিয়ে গেল। নরম হাতে সাহায্য করলো বালিশে ভর দিয়ে ঠিকঠাক হয়ে বসতে। আরমান চোখ সরিয়ে নিল, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো দৃশ্যটা যেন গেঁথে নিল ভেতরে ভেতরে। মায়া মুখ তুলে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, তুমি কখন এলে ভায়া? আবির পাশে রাখা টুলটা টেনে নিয়ে বসল। চোখে ছিল একরাশ স্নেহ, কণ্ঠে ছিল অভ্যস্ত দায়িত্ববোধ। এই তো, এইমাত্র এলাম। এখন কেমন আছো তুমি? মায়া মাথা একটু নেড়ে ছোট্ট করে জবাব দিল, ভালো আছি। আবির কিছুটা ঝুঁকে মৃদু কণ্ঠে আবার জিজ্ঞেস করল, সত্যিই ভালো আছো তো? কোনো অসুবিধা বা কষ্ট হচ্ছে না তো? বলো আমাকে, তাহলে আমি সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলবো। মায়া চোখ নামিয়ে বলল, না ভায়া, এখন আর কোনো কষ্ট হচ্ছে না, ঠিক আছি। ওদের কথোপকথনের মাঝখানে কেবিনে একটা মুহূর্তের জন্য নেমে এলো গভীর এক নীরবতা। আবিরের চোখে বনসুর স্নেহ, আর মার কণ্ঠে ধরা পড়ে এক অনুচ্চারিত কৃতজ্ঞতা, যা সে প্রকাশ করতে পারছে না, শুধু অনুভব করছে। আরমানের কেন জানি বিরক্ত লাগলো সব কিছু, তাই কোনো কিছু না বলেই গম্ভীর মুখে বেরিয়ে গেল। আবির আর মায়া তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। সকাল 10টা, ডাক্তারের চেকআপ শেষ। সব রিপোর্টই আশ্বস্ত করেছে মার শারীরিক অবস্থা ভালো। স্যালাইনের ক্যানোলা খুলে দেওয়া হয়েছে তার হাতে থেকে। হালকা ব্যথা রয়ে গেছে সূচের প্রবেশপথে,
কিন্তু সে ব্যথার চেয়েও বড় যে ক্ষত, তা ছিল মনের গভীরে। এখন মায়া আবিরের নিয়ে আসা বাড়ির পোশাক পরে প্রস্তুত হয়েছে হসপিটাল ছাড়ার জন্য। চোখে মুখে ক্লান্তি থাকলেও সাজানো রয়েছে এক ধরনের নির্লিপ্তি, যেন কোনো কিছুতেই আর অবাক হবার মতো কিছু বাকি নেই তার জীবনে। ওদিকে আবির আর আরমানের বাবা আনোয়ার সাহেব গিয়েছেন ডিসচার্জের যাবতীয় ফর্মালিটি পূরণ করতে। আনোয়ার সাহেব একটু আগে যখন বললেন, আমি তোকে নিতে এসেছি মায়া মামনি, আজ থেকে তুই আমাদের বাড়িতে থাকবি আমার মেয়ে হয়ে, তখনই বুকের ভেতর কোথা থেকে যেন এক গোপন হাহাকার ছড়িয়ে পড়ল মার। চোখ ভিজে উঠল। কোনো কিছু বলার আগে নিঃশব্দে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। একটানা তাকিয়ে রইল সামনের দেয়ালে, যেন সেখানেই লুকিয়ে আছে তার সমস্ত অতীত, সমস্ত স্মৃতি। তার চাচা চাচি নাকি আজ সকালেই চলে গেছেন, তার সাথে দেখা না করেই। হয়তো ভয় পেয়েছে, যদি এখন মার দায়িত্ব তাদেরকে নিতে হয়। মনের ভেতর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল একটাই সত্য, সে এখন এতিম। মাথার উপর ছাদ নেই, নিজের বলতে এমন কিছুই অবশিষ্ট নেই ওর। প্রথমটায় যেতে রাজি হয়নি সে আরমানদের বাড়িতে। ভেতরের এক গোপন দ্বিধা, এক অদ্ভুত অস্বস্তি তাকে আটকে রেখেছিল। কিন্তু আনোয়ার সাহেব ধৈর্য ধরে বুঝিয়েছিলেন মায়াকে, মনে করিয়ে দিয়েছিলেন সেই মুহূর্তটা, যেদিন হাসপাতালের বসে তার প্রিয় বন্ধু, মার বাবা, নিজের কাপা হাতটা মেয়ের হাত থেকে ছাড়িয়ে তুলে দিয়েছিলেন আনোয়ার সাহেবের হাতে। নিঃশব্দে, গভীর এক আস্থায় ভর করে বলে গিয়েছিলেন, আমার একমাত্র মেয়েটার দায়িত্ব তোর হাতে তুলে দিলাম। এখন থেকে তুই ওর বাবা, দেখে রাখিস আমার মেয়েটাকে। আনোয়ার সাহেবও কথা দিয়েছিলেন, এই মেয়েটাকেই নিজের সন্তানের মতো আগলে রাখবেন, যত্ন করবেন, কোনো কষ্ট আসতে দেবেন না তার জীবনে। আর তখনই মার বাবা বলে গিয়েছিলেন আরও একটা কথা, ভালো ছেলে দেখে মার বিয়ে দিস আনোয়ার, যেন আমার মেয়েটা সারা জীবন সুখে থাকে দাঁড়ি। খুব ইচ্ছে ছিল জানিস, মেয়েটাকে সুখী হতে দেখার, কিন্তু সব ইচ্ছে তো শেষ পর্যন্ত পূরণ হয় না। মার বাবা দেখে যেতে পারলেন না মেয়েকে সুখী হতে। এটাই ছিল তার অপূর্ণতার গভীর দাগ। আর সেই দায়ের ভারী আজ আনোয়ার সাহেব তুলে নিয়েছেন মার জীবনের একমাত্র ছায়া হয়ে। আবির যখন সেই কেবিনে ঢুকল, তখন দৃশ্যটা দেখে মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল। সামিরা ঘুমে এমনভাবে গা ছেড়ে দিয়েছে, যেন পৃথিবীর কোনো চিন্তাই তার নেই। বিছানার এক কোণে উপর হয়ে শুয়ে আছে ও, বালিশের জায়গা দখল করেছে ওর এক হাত। বালিশ নিচে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সামিরার একটা পা আর একটা হাত বেডের বাইরে ঝুলে আছে, মুখটা আধখোলা, আর গলা দিয়ে হালকা সুরসুর শব্দ বেরোচ্ছে। এই অবস্থায় আবিরের দুষ্টুমে মন ভরপুর আনন্দে ভরে উঠল। সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করল, ফটাফট কয়েকটা ছবি তুলে ফেলল সামিরার এই রাজকীয় ঘুমের। তারপর ওর মানিব্যাগ থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বার করে পাকিয়ে সরু বানিয়ে নিঃশব্দে সামিরার কানে খোঁচাতে শুরু করল। ঘুমে বিঘ্ন ঘটতেই সামিরা বিরক্ত মুখে হাত নেড়ে আবিরের হাত সরিয়ে দিল। কিন্তু আবির থেমে থাকার ছেলে না, আবারও একই কাণ্ড করল। এদিকে সামিরা পাশ ফিরতে গিয়ে একেবারে ধপ করে বিছানা থেকে নিচে পড়ে গেল। উফ মা গো, একটা ছাকি খেয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল সে। আবির তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার দশা। সামিরা ততক্ষণে চোখ কচলাতে কচলাতে ফ্লোরে উঠে বসে বোকার মতো তাকিয়ে রইল ওর দিকে। তারপর ধীরে ধীরে মাথায় বুদ্ধি ফিরতেই দাঁত কিচিয়ে তেড়ে এল আবিরের দিকে। এই তুমি নিশ্চয়ই কিছু করেছ, তাই না? আমি এমনি এমনি পড়ে যাব না, রাগে মুখ লাল করে চেঁচিয়ে উঠল সামিরা। আবির কোনোমতে নিজের হাসি থামিয়ে বলল, আরে না রে, আমি কি করব? তোকে ডাকার জন্য এসেছিলাম। তোকে ডাকার সাথে সাথে তুই নিজেই পড়ে গেলি, এতে আমার দোষ কি? সামিরা রেগেই বলল, তা আমি তো তোমার ডাক শুনলাম না। নিশ্চয় কিছু না কিছু করেছ তুমি। আবির, শোন, তুই যখন ঘুমাচ্ছিলি, তখন দেখলাম তুই বিছানার অর্ধেক ঝুলে আছিস। আমি যদি না ডাকতাম, এমনিতেই পড়ে যেতিস। বরং আমি তো তোর প্রাণ বাঁচাতে এসেছিলাম বলা যায়। আবির নাটকীয় ভঙ্গিতে বলল, তারপর আবার হাসতে লাগল। তারপর বলল, বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, প্রমাণ দেখাচ্ছি। বলেই সে ফোনটা সামিরার সামনে ধরল। ছবি দেখে সামিরার মুখ যেন কালো হয়ে গেল। সামিরা, ছিল ভাইয়া, এসব কি? আমার এত বাজে ছবি, তুমি এই অবস্থায় ছবি তুলেছ কেন? চিৎকার করে উঠল সামিরা, তাড়াতাড়ি ডিলিট করো বলছি। সামিরা মোবাইল কেড়ে নিতে এগোতে আবির এক ঝটকায় হাত সরিয়ে নিল। আবির এক চোখ টিপে বলল,
না, একদম না। এই ছবিগুলো খুব মূল্যবান, পরে কাজে লাগবে। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, তুই বল, তোকে এখানে কেন রাখা হয়েছিল? সামিরা বলল, মায়া আপুর খেয়াল রাখার জন্য। আবির, হ্যাঁ, তো তাহলে তুই কতটা খেয়াল রাখলি শুনি। সামিরা মাথা নিচু করে অপরাধীর মতো বলল, সরি ভাইয়া, কাল রাতে ভাইয়া বলেছিলে খেয়ে একটু রেস্ট নিতে, খাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি। তারপর মুখ তুলে আবার বলল, মায়া আপু কেমন আছে এখন? আপুর কোনো অসুবিধা হয়নি তো? আমি জানি, খুব খারাপ করেছি আমি। এমন দায়িত্বজ্ঞানহীনভাবে ঘুমিয়ে পড়া ঠিক হয়নি। আবির, মায়া এখন ভালো আছে, চিন্তা করিস না। এরপর আবিরও কিছুটা দুঃখিত হওয়ার ভান করে বলল, হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস। তুই ভীষণ খারাপ, আর তাই তো তোর কথা কেউ মনে রাখেনি। সবাই তোকে হসপিটাল থেকে না নিয়েই মায়াকে ডিসচার্জ করিয়ে চলে গেছে। আবিরের এই কথায় অবাক হয়ে গেল সামিরা। ও চোখ বড় বড় করে বলল, কি, সবাই আমাকে না নিয়েই চলে গেছে? আবির, হ্যাঁ তো, সবাই দেখছি মায়াকে নিয়ে ব্যস্ত বাড়িতে। আমার হঠাৎ করে মনে পড়ল তোর কথা। জানিসই তো তোকে আমি কতটা ভালোবাসি। তো আমি সবাইকে তোর কথা জিজ্ঞাসা করতেই সবার মনে পড়ল। তুই তো কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাস, তাই সবাই বলল আমি যেন তোকে তুলে নিয়ে আসি। আমি ভাবলাম, ওই ছোট খাটো একটা হাতির বাচ্চার মতো মানুষটাকে তুলে আনা আমার পক্ষে সম্ভব নয়। তাই একটা জেসিবি নিয়ে আসি, ওটাতে করে তুলে নিয়ে যেতে সুবিধা হবে। তবে দুঃখের বিষয় হলো এই যে, অত বড় জেসিবিটাকে এই নার্সিংহোমের ছোট দরজা দিয়ে প্রবেশ করানো গেল না। সামিরা প্রথমে অবাক হলো ওকে সবাই না নিয়েই চলে গেছে শুনে। কিছুটা মন খারাপও হলো। কিন্তু আবিরের পুরো কথাটা শুনে আবারও রেগে গেল। বলতে গিয়ে আবিরকে কিল ঘুষি মারতে শুরু করলো। মুখে বলতে থাকলো, কি, আমি ছোট খাটো হাতির বাচ্চা, আর তুমি, তুমি কি, হ্যাঁ, তুমি একটা গন্ডার, জলহস্তি। ওদের এই দুষ্টুমির মাঝেই আরমানের গম্ভীর গলার আওয়াজ শোনা গেল, কি হচ্ছেটা কি? তোরা এখানেও শুরু করেছিস? সামিরা দরজার কাছে আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখ ওর কাছে গিয়ে আবিরের নামে নালিশ জানিয়ে বলল, ভাইয়া তুমি জানো, আবির ভাইয়া আমাকে হাতির বাচ্চা বলেছে। আবার আমাকে তুলে নিয়ে যেতে নাকি জেসিবি লাগবে। আবির তাড়াতাড়ি নাকচ করে বলে উঠল, আরে হাতির বাচ্চা বলেনি তো, বলেছি ছোট খাটো হাতির বাচ্চার মতো মানুষ। সামিরা, দুটো একই হলো। আচ্ছা তোমরা সবাই নাকি আমাকে না নিয়েই চলে গেছো মায়া আপুকে ডিসচার্জ করিয়ে? আবির থমথমে গলায় উত্তর দিল, না এখনো যায়নি। তবে আর 2 মিনিটও লেট করলে চলে যাব তোদের রেখেই। বলিয়ে আরমান আবার হনহন করে চলে গেল। আর এদিকে সামির আবিরের দিকে মুখ বেঁকিয়ে বলল, মিথ্যেবাদীর পাহাড় একটা, হু। বলিয়েই মুখ ঘুরিয়ে স্বামীরাও হনহন করে চলে গেল। মায়া ধীরে ধীরে বেড থেকে নামল। স্যালাইন খুলে ফেলার পরও শরীরে এখনো ক্লান্তির ছাপ স্পষ্ট। সামিরা ইতিমধ্যেই ওর কাল রাতের পোশাক একটি ব্যাগে গুছিয়ে হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ডিসচার্জের সমস্ত ফর্মালিটিও শেষ হয়ে গেছে। মায়া প্রথম পা বাড়াতেই হঠাৎ যেন চারদিক ঘুরে উঠল তার। শরীরটা দুলে উঠতেই নিজেকে সামলে নিল বেডের ধরে। সামিরা এক ঝটকায় এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। কি হলো আপু, আবার শরীর খারাপ করছে? উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল সামিরা। মায়া ম্লান হাসির চেষ্টা করে বলল, না, ঠিক আছি, শুধু একটু মাথাটা ঘুরে গেল। সামিরা ধীরে ধীরে বলল, তুমি কি পারবে? বাইরে গাড়ি পর্যন্ত। কথাটা শেষ করতে পারল না সে। ঠিক তখনই হনহন করে কোথা থেকে যেন আরমান এসে হাজির। এক মুহূর্ত দেরি না করে মায়াকে তুলে নিল কোলে। তারপর কিছু না বলেই কেবিন থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। সামিরা বিস্ময়ে স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা যেন হজম করতে পারছিল না। তারপর হঠাৎ দৌড়ে ছুটে চলল ওদের পেছনে পেছনে। ওদিকে আরমান বাইরে থেকে দেখছিল কেবিনের দরজার দিয়ে মার প্রতিটি নড়াচড়া। মাথা ঘুরে পড়ে যেতে দেখেই আর এক মুহূর্তও ভাবেনি সে। কোনো কিছুর তোয়াক্কা না করেই ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে মায়াকে। মায়া প্রথমে কিছু বুঝে উঠতে পারেনি। তারপর চারপাশে তাকিয়ে দেখল অনেকে তাকিয়ে আছে ওদের দিকে। কেউ আবার নিজস্ব কাজে ব্যস্ত। হালকা ঘেমে যাওয়া কপাল নিয়ে মায়া নিচু স্বরে বলল, আপনি কি করছেন? নামিয়ে দিন আমাকে, আমি নিজেই যেতে পারবো। আরমান গম্ভীর গলায় ওর দিকে না তাকিয়েই দৃষ্টির সামনের দিকে রেখেই জবাব দিল, হ্যাঁ, কেমন পারবে সেটা তো দেখলাম। আর তোমার জন্য সারাদিন হাসপাতালের বসে থাকার সময় আমার নেই।
মায়ার আগে ঠোঁট কামড়ে বলল, কে আপনাকে বলেছে আমার জন্য হাসপাতালের আসতে? এরই মধ্যে ওরা গাড়ির সামনে এসে পৌঁছেছে। গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা আবির বিস্ময়ে হা করে তাকিয়ে আছে ওদের দিকে, মুখের অভিব্যক্তি যেন সিনেমার দৃশ্য দেখছে এমন। আরমান বিরক্ত মুখে বলল, ওভাবে তাকিয়ে না থেকে দরজাটা খুলে দে। আবির যেন হুঁশ ফিরে পেয়ে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিল। আরমান মায়াকে গাড়ির ভেতরের সিটে গিয়ে সতর্কভাবে বসিয়ে দিল। মায়া কিছু না বলে একপাশে চোখ ফিরিয়ে নিল। স্বামীরাও ততক্ষণে এসে পাশে বসে পড়েছে। ঠিক তখনই আরমানের বাবা আনোয়ার সাহেব এসে পৌঁছালেন। হাতে একটা ছোট ব্যাগ, মার বাকি ওষুধগুলো এনে দিয়েছেন, সঙ্গে শেষবার ডাক্তারের সঙ্গেও কথা বলে নিয়েছেন। আরমান ওনার দিকে তাকিয়ে সংক্ষিপ্তভাবে বলল, তোমরা যাও ড্যাড, আমি আসছি। আবির এতক্ষণে নিজের অবাক ভাব কাটিয়ে উঠে ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। আনোয়ার সাহেব পাশে উঠে বসলেন, সাই জানিয়ে। তারপর গাড়ি ছুটে চলল শাহরিয়ার ম্যানশনের দিকে। হাসপাতালের রেখে গেল কিছু না বলা প্রশ্ন, কিছু অপূর্ণ অনুভূতি। শাহরিয়ার ম্যানশনের প্রশস্ত ড্রয়িং রুমে তখন সবার উপস্থিতি। মায়া এক কোণার সোফায় বসে আছে। তার পাশে বসে আছেন আঞ্জুমা বেগম। স্নেহময় হাতে এক এক করে মার মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি, যেন নিজের মেয়েকে যত্ন করছেন। মায়াকে এখন একা রুমে থাকতে দিচ্ছে না কেউ। সবাই জানে এই মুহূর্তে একাকিত্বই সবচেয়ে বড় বিষ। বাবার শূন্যতা আর স্মৃতির ভারে ভেঙে পড়তে পারে ও যে কোনো সময়। তাই সবাই মিলে একসাথে ড্রয়িং রুমে। ঠিক তখনই হঠাৎ করেই বেজে উঠল কলিং বেলের শব্দ। ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল এক মুহূর্তে। দরজার দিকে এগিয়ে গেল এই বাড়ির এক মেয়ে। সামান্য সময় পরেই দরজা খুলে দিল সে। প্রবেশ করলেন মিসেস সাবিনা বেগম। পরিপাটি সাজ, কিন্তু মুখে অভিব্যক্তি কঠিন পড়তে। তার দুপাশে দুজন মানুষ। একজনকে তো তিনি সম্পূর্ণ জড়িয়ে ধরে রেখেছেন, যেন বহুদিন পর ফিরে পাওয়া কাছের কিছু। ড্রয়িং রুমে বসে থাকা সবাই চমকে তাকালেন দরজার দিকে। মিসেস সাবিনার সঙ্গে থাকা সেই দুই ব্যক্তি যেন চেনা নয়, আবার একেবারে অচেনাও নয়। তাদের আগমনে ঘরের পরিবেশে নেমে এলো একরাশ জিজ্ঞাসা আর বিস্ময়। সামিরা কিছু না বুঝেই মুখ খুলতে গিয়েছিল, কিন্তু ভাইয়া তো কাল সারা রাত হাস। বাক্যটা শেষ হওয়ার আগেই আবির ঝট করে ছুটে এসে ওর মুখ চেপে ধরল হাত দিয়ে। সামিরা বিস্ময়ে আওয়াজ করতে লাগলো, নিজের মুখ ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও পারল না। আবির ফিসফিস করে বলল, কোথায় কি বলতে হয় এখনো শেখনি শামুকের বাচ্চা শামুক। মুখটা বন্ধ রাখো, না হলে বাড়িতেই শুরু হয়ে যাবে মহাযুদ্ধ। সাবিনা বেগম এবার ঘুরে তাকালেন ওদের দিকে। চোখ কুঁচকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবির? এভাবে মুখ চেপে ধরলে কেন ওর? কি যেন বলতে চাইছিল সামিরা। আবির সঙ্গে সঙ্গে ওর হাত সরিয়ে নিল আর মুখে ঝটপট একটা বোকা বোকা হাসি ফুটিয়ে বলল, এমনি আসলে আমার মনে হলো ওর কথার মাঝে হঠাৎ করে হাঁচি পেয়েছে, তো আমি ভেবেছিলাম কাশবে, তাই একটু মানে। সামিরা তখনও ধাক্কা সামলে উঠতে পারেনি। নিজের অজান্তেই কি বলার চেষ্টা করছিল, তা ভেবেই নিজের উপর বিরক্তি জন্মালো ওর। বোকা বোকা একটা হাসি মুখে এনে বলল, গুরুত্বপূর্ণ কিছু না মামা। কথা শেষ করে সামিরা আস্তে করে একবার চোখ তুলে তাকালো আরমানের দিকে। ওর দৃষ্টি পড়ল ভাইয়ের চোখে, তীক্ষ্ণ, জ্বলন্ত। সেই চোখে যেন আগুন লুকিয়ে আছে। সামিরার বুক কেঁপে উঠল, নিঃশব্দে একটা শুকনো ঢোক গিলে নিল। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে মার পাশে গিয়ে বসে পড়ল। একদম গা ঘেঁষে, যেন আশ্রয় নিতে চাইছে মার কাছে। আঞ্জুমা বেগম তাড়াতাড়ি উঠে এসে সাবিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বললেন, আরে ভাবি, তুমি তো ওদের দুষ্টামির কথায় এত মন দিয়েছ যে খেয়ালই করছো না। তোমার মেহমানেরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, ওদের তো বসতে বলবে। সাবিনা বেগম যেন হঠাৎই বাস্তবে ফিরে এলেন। কপালে হাত ঠেকিয়ে হালকা ভঙ্গিতে বললেন, আরে দেখো কাণ্ড, আমিও না একেবারে ভুলেই গেছি। এই বয়সে মনটাই যেন গুবলেট হয়ে গেছে। চলুন বেআইন সাহেবা, আসুন আসুন বসুন। আর মাইশা বেটা, তুমিও এসো মা। সেই কখন থেকে তোমাদের দাঁড় করিয়ে রেখেছি, বুঝতেই পারিনি। বলতে বলতে উনি নিজেই এগিয়ে গিয়ে মঞ্জিলা বেগম আর মাইশাকে হাত ধরে টেনে এনে সোফায় বসালেন। কিন্তু বসার মুহূর্তেই মঞ্জিলা বেগম ও মাইশার চোখে মুখে পড়ে গেল এক অদ্ভুত বিস্ময়ের ছাপ। কিছুক্ষণ আগে যেটুকু শুনেছেন, তার মানে বুঝে উঠতে পারছিলেন না, আরমান মায়াকে ডিভোর্স দিয়েছে। কথাটা যেন এক ধাক্কায় চেপে বসেছে তাদের কানে।
মুনজিলা বেগম অবাক কণ্ঠে সাবিনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ভাবি, একটা কথা ঠিক বুঝলাম না, আরমান বেটা মায়াকে ডিভোর্স দিয়েছে মানে? সাবিনা বেগম হালকা গলা নামিয়ে যেন অতি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আসলে কি বলো বেআইন, আমার শ্বশুর মশাই বেঁচে থাকতে জোর করেই আরমানের সঙ্গে মার বিয়ে দিয়েছিলেন। ওই বিয়েতে আরমানের একদমই মত ছিল না, বললে হয়তো বিশ্বাস করবে না, এমনকি ব্ল্যাকমেইল করেও রাজি করিয়েছিলেন উনি। আর যেই না উনি মারা গেলেন, আমার আরমান সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দেয় মায়াকে। তবে চিন্তার কিছু নেই, ওদের বিয়ে হলেও একদিনের জন্য সংসার করেনি তারা। আমার ছেলেটা ওই মেয়েকে এই বাড়ির চৌকাঠ পেরোতে পর্যন্ত দেয়নি। বিয়ের পর থেকেই মায়া ছিল ওর বাপের বাড়িতেই। আর আমার আরমান ডিভোর্স দিয়েছে কেবলমাত্র মায়শা বেটার জন্যই। শুধু অপেক্ষা করছিল মায়শাকে খুঁজে পাওয়ার। সব কথা বলার পরও মিসেস সাবিনা বেগমের মুখে ছিল আত্মবিশ্বাসে ভরা এক আশ্বাসময় হাসি। কিন্তু তার প্রতিটি উচ্চারণ যেন বিষের মতো বিঁধে গেল মার বুকে। সোফায় মাথা নিচু করে বসে থাকা মার চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা পানি, ওর নিজের অজান্তেই দাঁড়িয়ে। ও বুঝল না কেন এত ব্যথা হচ্ছে, কেন বুকটা এত ভার হয়ে উঠল। কিন্তু মিসেস সাবিনা বেগমের কথাগুলো যেন কোনো এক দগ্ধ ইতিহাসের গায়ে লবণ ছিটিয়ে দিল। অন্যদিকে মায়শা ও মুনজিলা বেগম হতবাক হয়ে শুনছিলেন সবটা। এত কিছু ঘটে গেছে, অথচ তারা কিছুই জানতেন না। তবু আশ্চর্যের বিষয় হলো, এই অবাক লাগার মাঝেও মুনজিলা বেগমের মুখে যেন এক পরোক্ষ তৃপ্তির আভা খেলে গেল। কারণ যা কিছু ঘটুক না কেন, পরিস্থিতি এখন ওদের পক্ষে। মার মতো একটা অতীত লুকোনো সম্পর্কের মেয়ের জায়গা সরিয়ে দিয়ে যদি নিজের মেয়েকে প্রতিষ্ঠা দেওয়া যায়, তবে সে সুযোগ হাতছাড়া করার মতো মানুষ তিনি নন। আরমান তাকিয়ে ছিল মার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে। কারোর চোখে না পড়লেও ওর চোখে ঠিকই পড়ল, মার চোখ থেকে গড়িয়ে পড়া 2 ফোঁটা পানি দাঁড়ি। আর এটাই কেন জানি সহ্য হলো না ওর দাঁড়ি। ভীষণ বিরক্ত লাগলো নিজের প্রতি, আবার ওর মায়ের প্রতিও। সবকিছু এখন এলোমেলো লাগছে ওর কাছে। ও তো চায়নি মায়শাকে এই বাড়িতে নিয়ে আসতে। মায়শাকে এই বাড়িতে দেখে ভীষণ বিরক্ত লাগছে ওর, কিন্তু কেন সেটা হচ্ছে বুঝতে পারছে না ও। ঠিক এমনটাই তো হওয়ার কথা ছিল দাঁড়ি। ও মায়শাকে খুঁজে পেলে নিয়ে আসবে এই বাড়িতে, তারপর বউ করে নিজের ঘরে তুলবে। কিন্তু কেন সব কিছু এলোমেলো লাগছে ওর। হ্যাঁ, ও ভালোবাসে পিচ্চি মায়াবতীকে, এখনো ভালোবাসে ও দাঁড়ি। তবে মায়শাকে দেখে সেই অনুভূতি কেন আসছে না ওর। কেন মনে হচ্ছে মায়শা সেই মেয়ে নয়, যার জন্য এই অনুভূতি। মিসেস সাবিনা বেগম, আর একটা কথা, মায়শাকে আমাদের আরমানি খুঁজে বের করেছে দাঁড়ি। কিন্তু ও হয়তো লজ্জায় আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়নি। আমি বুঝি আমার ছেলেকে, আর তাই মায়শাকে ডাইরেক্ট এই বাড়িতে নিয়ে এসেছি আমার ছেলের জন্য। এই কথার প্রতিউত্তরে কেউ কিছু বলল না দাঁড়ি। শুধু আরমান শান্ত গলায় বলল, মম আমি রুমে গেলাম। রুবিরকে ঠান্ডা পানি দিয়ে যেতে বলো 1 গ্লাস। আর দাঁড়ালো না আরমান, গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সবাই কিছুটা অবাক হলো আরমানের কোনো রিয়াকশন না দেখে। আরমান তো মায়শাকে না দেখেই ভালোবেসে এসেছে এতদিন। কিন্তু কই তার মুখ দেখে তো মনে হচ্ছে না। সবসময় যেমন থাকে তেমনই স্বাভাবিক। মিসেস সাবিনা বেগম কিছুটা হেসে মুনজিলা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, কিছু মনে করবেন না বেয়ান। আমার ছেলেটা এমনই, সবসময় গম্ভীর থাকে। এটাই ওর স্বভাব, মনের কথা মুখে প্রকাশ করতে পারে না। মুনজিলা বেগম, হ্যাঁ বেয়ান, বুঝতে পেরেছি। আরমান বেটা হয়তো লজ্জা পাচ্ছে। মাইশা তুই যা আরমান বেটাকে পানি দিয়ে আই। ঠান্ডা পানি চাইল তো, এই বাড়ির বউ হবি তুই। তাই এখন থেকে দায়িত্ব নিতে শিখতে হবে তোকে। সাবিনা বেগম, হ্যাঁ একদম ঠিক বলেছেন। যাও মাইশা বেটা, আরমানকে পানি দিয়ে আসো 1 গ্লাস, আর এই ফাঁকে দুজনের কথা বলাও হয়ে যাবে। এরপর সাবিনা বেগম রুবিকে বলে দিল 1 গ্লাস পানি দিয়ে মাইশাকে আরমানের রুমটা দেখিয়ে দিতে। রুবি একবার বলল, কিন্তু ম্যাম স্যার যদি রেগে যায়, উনি পছন্দ করেন না ওনার কোনো কাজ অন্য কেউ করুক। সাবিনা বেগম, আরে রুবি কি সব বলছো? মাইশা আর অন্য কেউ এক হলো নাকি? মাইশা হচ্ছে আরমানের হবু বউ। তাই চিন্তা করো না, আরমান রাগ করবে না, বরং খুশি হবে। এরপর উনি মাইশার দিকে তাকিয়ে বললেন, যাও মাইশা বেটা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, কোনো ভয় নেই। মাইশা হালকা হেসে জবাব দিল, ওকে আন্টি। মিসেস সাবিনা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, কে তোমার আন্টি? হ্যাঁ, মম বলবে মম। ঠিক আছে। মাইশা মুচকি হেসে জবাব দিল,
আচ্ছা ঠিক মামা। মার পাশে বসে থাকা সামিরা মুখ বেঁকিয়ে মাইশাকে নকল করে বিড়বিড় করে বলে উঠল, আত্মা ঠিকাতে মামা। হুডন দেখলে বাঁচি না। সামিরার কথা শুনে আবির ফিক করে হেসে দিল। ও ওদের কাছাকাছি বসেছিল তাই শুনেছে সামিরার কথা। আর মায়াও হাসল কিছুটা, কিন্তু সেই হাসিতে নেই কোনো প্রাণ। কেমন যেন মরা মরা লাগলো সেই হাসিদারি। সামিরা মায়া এবং আবিরকে উদ্দেশ্য করে বলল, মায়া আপু আবির ভাইয়া চলো আমার রুমে চলো। আড্ডা দেব। আবির, নারে শামুক সময় নেই আমার। এরপর আবার অফিসে যেতে হবে। তোর জল্লাদ ভাইয়া ছাড় দেবে না। সামিরা, ভাইয়া তুমি আবার শামুক বলছো। যাও, আমি তোমার সাথে আর কথাই বলবো না। চলো তো আপু আমরা যাই। বলেই সামিরা টেনে নিয়ে গেল মায়াকে উপরে নিজের রুমের দিকে। আরমান একবারে গোসল করে বেরোলো ওয়াশরুম থেকে। আর বেরোতেই দেখতে পেল অচেনা মানুষের উপস্থিতি। সত্যিই কি অচেনা? নিজের মনকেই প্রশ্ন করল আরমান। এদিকে মাইশা ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে ঘুরে তাকালো আরমানের দিকে। আর তাকাতেই নির্লজ্জের মতো হা করে তাকিয়ে থাকলো। আরমানের কোমরে শুধু একটা টাওয়েল পেঁচানো। আর কোনো বস্ত্র নেই শরীরে। আরমানের ভীষণ রাগ হলো, এভাবে মেয়েটা হুট করে রুমে এসে বসে থাকায়। ও গটগট পায়ে এগিয়ে গিয়ে খাটের উপর রেখে যাওয়া জামা প্যান্ট তুলে নিয়ে আবারও গটগট পায়ে ওয়াশরুমে প্রবেশ করল। তারপর জোরে আওয়াজ করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। আর এই শব্দে কেঁপে উঠল মাইশা সহ বাইরে দরজার কাছে থেকে উকি দেওয়া স্বামীরাও। আরমানের রুমের দরজার কাছ থেকে কিছুটা দূরে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মায়া। আর ওর হাত শক্ত করে ধরে রেখে দরজা দিয়ে উকি দিচ্ছে সামিরা। মায়া সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিরা, এইভাবে কারোর ঘরে উকি দিয়ে তাদের পার্সোনাল কথা শোনা ঠিক না। সামিরা ফিসফিস করে বলল, আরে আপু কিছু হবে না। দেখতে দাও কি চলে ভেতরে। মায়া, আচ্ছা, তাহলে তুমি দেখো। কিন্তু আমাকে যেতে দাও। কেউ দেখলে খারাপ ভাববে। সামিরা আবারও ফিসফিসিয়ে বলল, আরে কেউ খারাপ ভাববে না। আর এই সব কাজে একা একা মজা পাওয়া যায় না। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো। মার নিজেকে ভীষণ অসহায় ফিল হলো। যদি কেউ এই অবস্থায় ওদেরকে দেখে তাহলে বিষয়টা যে কতটা খারাপ দেখায় সেটা এই মেয়ে বুঝতে চাইছে না। এমনিতেও ওর মনটা ভালো নেই। কিচ্ছু ভালো লাগছে না ওর। সবকিছু গুলিয়ে যাচ্ছে যেন। এখনো মাইশা এবং আরমানের বিষয়টা ক্লিয়ার নয় ওর কাছে। আবার এটা ভেবেও কষ্ট হচ্ছে যে ওর চাচি বা মাইশা আপু একবারও এখনো পর্যন্ত ওকে জিজ্ঞাসা করলো না যে ও কেমন আছে। মার ঘোর কাটল আরমানের গম্ভীর আওয়াজে, যা রুমের দরজা খোলা থাকার জন্য স্পষ্ট শুনতে পাচ্ছে বাইরে থেকে। আরমান, কারোর রুমে ঢোকার আগে যে নক করতে হয় সেটা জাননেই। আরমানের গম্ভীর গলার আওয়াজে মাইশা ওর মাথা নিচু করে নিল। তারপর মিনমিন করে বলল, আমি নক করেছিলাম। আপনি ওয়াশরুমে থাকায় হয়তো শুনতে পাননি। আরমান আবারও গম্ভীর গলাতেই বলল, তার জন্য সাড়া না পেলেই এইভাবে পারমিশন ছাড়াই রুমে ঢুকে যাবেন। মাইশা এবার মুখ তুলে তাকালো আরমানের দিকে, আরে আপনি রাগ করছেন কেন? আপনাকে ওই অবস্থায় দেখে ফেললাম বলে। এতে রাগ করার কি আছে? আর আমি আপনার জন্য ঠান্ডা পানি এনেছিলাম। আরমান শান্ত গলায় বলল, আমি কি একবারও আপনাকে বলেছিলাম আমার জন্য পানি আনতে? আর আমার রুমে আমার পারমিশন ছাড়া কেউ প্রবেশ করুক এটা আমার পছন্দ না। আর আমি চাই না আমার কাজ অন্য কেউ করুক। তাই দ্বিতীয়বার আর এসব করার চেষ্টা করবেন না। এখন যান এখান থেকে। মাইশা, আপনি আমায় এইভাবে অপমান করছেন কেন? আমি তো কিছুদিন পরেই আপনার বউ হব। আরমান, বউ হবেন কিন্তু হননি তো। আরও কেই বা গ্যারান্টি দিল যে আপনি আমার বউ হবেন? মাইশা, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি না আমায় ভালোবাসেন অনেক বছর আগে থেকে? আরমান, হ্যাঁ ভালোবাসি। ভালোবাসি সেই ছোট্ট মেয়েটাকে, যেই মেয়েটা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। আর যাকে ভালোবাসা যায় তাকে চিনে নিতে চোখের দরকার হয় না, হৃদয়ের কম্পনে চেনা যায় তাকে। তুমি মাইশা, আমি মানি। কিন্তু আমার হৃদয়ে যে মায়াবতী কে চায়, যার কোনো প্রতিচ্ছবি তোমাতে পায় না। তাই তো, তুমি মাইশা হয়েও আমার পিচ্ছি মায়াবতী না।